আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পার্বিক পাঠ্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা আমরা কবিতাটি আলোচনা করব। কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এবং কবিতা হিসেবে একটি অনন্য সাধারণ লেখা। ভাবলেও আশ্চর্য লাগে, মাত্র 40 বছরের জীবনকাল এই কবির, তার মধ্যে এমন অসামান্য সৃষ্টি কিভাবে সম্ভবপর হয়। 8টি স্ট্যাঞ্জা, 8টি তোমার পংক্তিতে বিভক্ত এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে কবির কাব্য সংগ্রহ কুহু ও কেকা এই কাব্য সংগ্রহে 86 নম্বর কবিতা রূপে এটি সংকলিত হয়। 8টি স্ট্যাঞ্জায় বিভক্ত কবিতাটি। এই কবিতাটি এবারে শিরোনাম আমরা, অর্থাৎ বাঙালি। এখানে কবি জয়গান গেয়েছেন কাদের? বাঙালির। এই বঙ্গভূমিতে যাদের জন্ম, কারণ আজ থেকে 1000-1200 বছর পিছিয়ে গেলে পর তো সেভাবে বাঙালি বলে কিছু নেই, কিন্তু এই বঙ্গদেশীয় মানুষজন বলে রয়েছে। সেই বঙ্গদেশীয় মানুষজনদের অতীত, ঐতিহ্য, ইতিহাস, তাদের নানা রকমের সাংস্কৃতিক সংযোগ, যা ইতিহাসের পাতায় তাদের অবদান রেখে গেছে, তাই নিয়ে কবিতাটি গঠিত হয়েছে। এই কবিতার মধ্যে যেমন এসছে পৌরাণিক অনুষঙ্গ, এসছে ঐতিহাসিক অনুষঙ্গ, এসছে বিজ্ঞান নির্ভর অনুষঙ্গ, এবং কবিতাটি কবি সাহিত্য ধর্ম অবলম্বন করে আগাগোড়া বুননটি সুসম্পন্ন করেছেন। কবিতাটি সব থেকে বড় যে নেচার, প্রকৃতি, এটা আমরা দেখব, সেটা হচ্ছে কবিতাটি একই সঙ্গে সাহিত্য গুণ সমৃদ্ধ, তথ্য নির্ভর, এবং অবশ্যই যখন কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত এবং কবি সত্যেন্দ্রনাথ দত্তকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ছন্দের জাদুকর, তো সুতরাং তার লেখার মধ্যে সেই অভূতপূর্ব ছন্দের বিন্যাস তো থাকবেই। এবারে এই কবিতাটা তোমরা যখন শুনবে, সব থেকে ভালো হয় একটি খাতা পেন সঙ্গে নেবে। প্রত্যেকটি স্ট্যাঞ্জায় লিখে নেওয়ার মতন অনেক জিনিস আছে। যাদের কাছে লিখে নেওয়ার মতন ব্যবস্থা আছে বা লিখিত রাখার মতন ব্যবস্থা আছে তো ঠিক আছে, যাদের নেই তারা লিখে নিতে পারো, কারণ এই তথ্যগুলি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী হতে পারে। আমরা সময় নষ্ট না করে, কারণ কবিতাটি 8টা স্ট্যাঞ্জা, অনেক বড়, অনেক কিছু কভার করার বিষয় আছে, একটা একটা করে আমরা আলোচনায় শুরু করছি। মুক্ত বেনির গঙ্গা যেথায়, আমি আগে স্ট্যাঞ্জাটা পড়ি, দেখো লক্ষ্য করে। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরি রঙ্গে, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, দাহিনে মধুক মালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। আমার কবিতাটা পড়তে গিয়ে সামহাও কোথাও আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারত তীর্থ কবিতার সঙ্গে
যেন অনেক জায়গায় মিল খুঁজে পাচ্ছি, তথ্যের দিক থেকে নয়, গঠন বলো, গভীরতা বলো, সমস্ত দিক থেকে। যাই হোক, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে। মুক্ত বেনির গঙ্গা অর্থাৎ গঙ্গা যেখানে মুক্ত বেনির ন্যায় তার শাখা প্রশাখা প্রসারিত করেছে। কারণ কবি যে বাংলাকে ধরে লিখছেন সে বাংলা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নয়। তাহলে মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা স্মরণ করি পৌরাণিক কথাটি। সগর রাজার তার সহস্র পুত্র কপিল মুনির অবমাননা করায়, কপিল মুনিকে অবমাননা করায় কপিল মুনি তাদেরকে শাপ দিয়ে ভস্ম করে দেন। তাদের স্বর্গলাভ হওয়ানোর জন্য সগর রাজার উত্তর পুরুষ ভগীরথ তার তপস্যায় তুষ্ট হয়ে গঙ্গা এই মর্তভূমিতে আসেন তিনি কিসের জন্য? তিনি আসেন এই ধরণীকে কলুষ মুক্ত করতে। ওই জন্য বলা হয় কি পুণ্যবাহিনী, কলুষ নাশিনী। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, সেই তীর্থে বরদ বরদাতা স্বরূপ এই বঙ্গে, এই বঙ্গ দেশে। বাম হাতে যার কমলার ফুল। এইখানে আমরা একটু তথ্য দিকে খেয়াল রাখবো। বাম হাতে যার কমলার ফুল অর্থাৎ এই বঙ্গভূমি বাম হাতে অর্থাৎ বাম দিকে শ্রীহট্ট, যে শ্রীহট্ট বিখ্যাত পূর্ববঙ্গের, বর্তমান পূর্ববঙ্গের শ্রীহট্ট বিখ্যাত কমলা লেবুর জন্য, তাই বলা হচ্ছে কি কমলার ফুল। ডাহিনে মধুকমালা, ডাহিনে দক্ষিণ দিকে পুরুলিয়া, বীরভূম, যে জায়গায় বিখ্যাত হচ্ছে মধুক অর্থাৎ মহুয়ার ফুল, মধুকমালা। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, তার কপালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কাঞ্চন মুকুট। কিরণে ভুবন আলা অর্থাৎ কাঞ্চন শৃঙ্গ ঝকঝকে তুষারাচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘা তার ভালে, তার কপালে। কিরণে ভুবন আলা। কোল ভরা যার কনক ধান্য, তার কোলে ভরা কনক ধান্য অর্থাৎ ধন ধান্য পুষ্পে ভরা। বুক ভরা যার স্নেহ, তার স্নেহে হৃদয় মন চিত্ত সদা পূর্ণ। মাতৃস্বরূপিণী আমরা বলি বঙ্গ জননী। চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, পদ্ম অতসী অপরাজিতা ফুল তার চরণকে বিমুগ্ধ করেছে। সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, সমুদ্র এসে অবিরাম তার পা ধুয়ে দিয়ে যায়, তার বন্দনা গান করে শত তরঙ্গ ভঙ্গে। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত কাঙ্ক্ষিত অভিলাষিত ভূমিবঙ্গে। আমরা বাঙালি এই বাংলায় জন্মগ্রহণ করে আমরা সত্যি গর্বিত। দ্বিতীয় স্ট্যান্জায় আসছি। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। বাঘের সঙ্গে যুদ্ধ করে অর্থাৎ আমাদের এই বাংলা সাপদ সংকুল, বাংলার দক্ষিণ 24 পরগনা অঞ্চল বা কলকাতারও বেশ খানিকটা অঞ্চল জুড়ে, আগে দক্ষিণ 24 পরগনা তো এখনও রয়েছে, তোমরা জানো, সুন্দরবন অঞ্চল, বাঘ সাপ কুমির বাংলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যুদ্ধ করে, এই জন্য দেখো বাংলার মানুষ বাঘের সঙ্গে যুদ্ধ করে, আবার সুন্দরবন অঞ্চলের মানুষ তারা দক্ষিণ রায় বনবিবির পুজোও করে, তারা কিন্তু বাঘ দেবতা। আবার তোমরা নিচু ক্লাসে পড়েছিলে লোধা সম্প্রদায়, পশ্চিমবঙ্গের ছোটনাগপুর অঞ্চলে লোধা একটা উপজাতি সম্প্রদায়, তারা বাঘুত বলে এক দেবতার পুজো করে। বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি, আমরা হেলায় নাগেরে খেলাই।
এত মানে বাংলার সঙ্গে সাপের সম্পর্ক, বিষাক্ত সব সাপ এখানে, শঙ্খচূড়, হ্যাঁ, শাখামুটি, কেউটে, হ্যাঁ, কালকেউটে, কোবরা, সব সাংঘাতিক সব সাপ। সেই সমস্ত সাপ ধরার ওঝাও এখানে। নাগেরই মাথায় নাচি, অর্থাৎ জীবন নাগের মাথায় নাচি বলতে কি, আমরা সেই বিপদের ওপর দিয়েই হেঁটে চলি। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। আমাদের সেনা অর্থাৎ এই বাংলার সেনারা কার সঙ্গে যুদ্ধ করেছে না, দশানঞ্জয়ী রামচন্দ্রের, দশাননকে পরাজিত করেছিলেন যে রামচন্দ্র, সেই রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। একটু লক্ষ্য করি, রামচন্দ্রের পিতার নাম দশরথ, দশরথের পিতার নাম অজ হলো। তাহলে অজ হচ্ছেন রামচন্দ্রের পিতামহ, অজের পিতা হচ্ছেন রঘু। এই অজের পিতা রঘু হচ্ছেন রামচন্দ্রের প্রপিতামহ। এখানে বলে যে এখানে নাকি এই ইয়ের সঙ্গে, রঘুর সঙ্গে নাকি আর্য অনার্যদের এক বিবাদ, মানে অনার্য নয়, আর্য এবং আদি ভারতীয়দের এক বিবাদ হয়েছিল। সত্যি মিথ্যে বলা সম্ভব নয়, কারণ আমি প্রথমেই বলেছি এই কবিতার মধ্যে চার ধরনের ঘটনার সমাবেশ ঘটেছে। 1 নম্বর পৌরাণিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং সাহিত্যধর্মিতা, এই 4টে সমাপতন ঘটেছে এখানে। কাজেই তুমি যদি এখন পৌরাণিককে যুক্তি ধরে বিশ্লেষণ করতে যাও তাহলে মিলবে না। এই যে রঘু, রাজা রঘু, তার নামে এই বংশের নাম হয় কিন্তু রঘুবংশ, এবং কালিদাস তিনি কিন্তু এই রঘুবংশম কাব্যও রচনা করেছিলেন। যাই হোক, সজ্জিত চতুরঙ্গে, চতুরঙ্গ কি? হাতি, ঘোড়া, তারপর পদাতিক, হ্যাঁ, বাহিনী, এবং সম্ভবত, যাই হোক, এটা আমি করে মনে পড়ছে না আমার এই মুহূর্তে চতুর্থ ইয়েটা, আমি দেখে তাও বলে দেবো এখন। যাই হোক, চতুরঙ্গে মানে এই বিভিন্ন যুদ্ধ, হাতি, ঘোড়া, পদাতিক, রথী, ঠিক আছে? হাতি হচ্ছে গজ, অশ্ব, রথ, পদাতিক বা রথী, পদাতিক, এই 4টে, এই চতুরঙ্গে যুদ্ধ করেছিল রঘুর সঙ্গে এবং রঘুকে পরাজিত করেছিল। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এখানে একটু বলার কথা আছে। বিজয় সিংহ আমাদের প্রাচীন বাংলার রাজা বিজয় সিংহ, তিনি ছিলেন রাঢ় দেশে, এই রাঢ় দেশের রাজা সিংহ বাহুর পুত্র। কোনো কারণে পিতা পুত্রের মধ্যে বিবাদ হয় এবং বিবাদ হলে বিজয় সিংহ তিনি রাঢ় দেশ ছেড়ে, কথিত আছে 700 সেনা নিয়ে তিনি মানে সমুদ্র যাত্রা করেন এবং তিনি লঙ্কায় পৌঁছন। লঙ্কার যারা যোদ্ধা অধিবাসী ছিল তাদেরকে বলা হতো তোমার যক্ষ। এই যক্ষদেরকে তিনি পরাস্ত করেন এবং পরাস্ত করে তিনি লঙ্কার সেই যক্ষদের রাজা তার কন্যাকে বিবাহ করেন এবং লঙ্কাতে তিনি রাজত্ব স্থাপন করেন। সেই স্তব লঙ্কার নাম তিনি তার পিতার নামে রাখেন সিংহল। রাজা সিংহবাহুর নামে তার রাজ্যের নাম রাখলেন তিনি সিংহল।
সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এক হাতে মোরা মগেরে রুখেছি মুঘলেরে এক হাতে, এক হাতে মোরা মগেরে রুখেছি। এই মগ কথাটা বললে দেখবে আমরা একটা কথা প্রায়শই বলে থাকি, মগের মুল্লুক, তাই তো? মগরা যা ইচ্ছে তাই করেছিল, করতো। মানে এত তারা মানে নিষ্ঠুর বলো, নির্দয় বলো, যা কিছু ছিল। মগ কারা তাহলে? না, বাংলায় বারবার তো বিভিন্ন বাইরের জাতি তারা তো আক্রমণ করেছে। ব্রহ্মদেশ বা যেটাকে আরাকান বলা হচ্ছে, ব্রহ্মদেশ বা আরাকান অঞ্চলে দুর্ধর্ষ জলদস্যু গোষ্ঠী ছিল, তাদেরকে বলা হচ্ছে মগ। এই মগরা তারা আক্রমণ করে অবিভক্ত বাংলার খুলনা, নোয়াখালী, বগুড়া, চট্টগ্রাম, এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলে মগরা বারবার হানা দেয়। কিন্তু বাঙালিরা তারা কিন্তু মগদের কাছে পরাজিত হয়েও তারা পিছু হটেনি। এই অত্যাচারী মগদেরকে তারা প্রতিরোধ করেছে এবং তারা এই বাংলাকে মগের মুল্লুক হওয়ার থেকে বাঁচিয়েছে। তাই বলছে এক হাতে মোরা মগেরে রুখেছি মুঘলেরে আর হাতে। অর্থাৎ মুঘলরা এখানে বাংলায় কিন্তু সব থেকে আশ্চর্যের কথা, সারা ভারতব্যাপী তারা মুঘলরা সেই আফগানিস্তান বালুচিস্তান পর্যন্ত তারা রাজ্য প্রসারিত করলেও তারা মুঘলরা বাংলাকে কিন্তু তাদের পদানত করতে পারেনি। এর সব থেকে বড় কারণ ছিল দুজন। একজন চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। এবারে আমরা দেখো এই প্রসঙ্গে আসছি দুজনের কথা। প্রথমে হচ্ছে চাঁদ রায়। চাঁদ রায় এই মুঘলদের আমলে বাংলায় ছিলেন 12 ভূঁইয়া, 12 জন জমিদার। চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, তারপর ঈশা খাঁ, এরকম। তো যাই হোক, ঢাকা জেলার বিক্রমপুরে চাঁদ রায় রাজত্ব করতেন। পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলে শ্রীপুরে ছিল তার রাজধানী। আকবরের সঙ্গে আকবরের সময় তার বারংবার যুদ্ধ হয় চাঁদ রায়ের সঙ্গে মুঘলদের, কিন্তু আকবর চাঁদ রায়ের সাম্রাজ্য হয়তো পরাজিত হয়েছে কিন্তু সাম্রাজ্যচ্যুত তাকে করতে পারেনি। আর চাঁদ রায়ের ভাই কেদার রায়, সে কিন্তু পরবর্তীকালে জাহাঙ্গীরকে পরাস্ত করেছিল। আর এদিকে প্রতাপাদিত্য, তিনিও ছিলেন একজন ভূঁইয়া। তিনি জাহাঙ্গীরের সময় যশোর, খুলনা, বাখরগঞ্জে রাজা বা স্বাধীন ভূঁইয়া ছিলেন। ইছামতি এবং যমুনার সঙ্গমস্থলে ধুমঘাট ওই অঞ্চলে ছিল তার রাজধানী। তাহলে এখানে যে কথাটা, এই এতগুলো কথাই দুজনের সম্বন্ধে বলা হলো কারণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে চাঁদ রায় এবং এই প্রতাপাদিত্য সম্বন্ধে তোমরা কি জানো, তো তখন তোমাদের সেইটা তো জানতে হবেই, সেইভাবেই তোমাকে লিখতে হবে। যাই হোক, প্রতাপাদিত্য, আবারও বলছি, তিনি মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং সেই সময় প্রতাপাদিত্য না পারলেও চাঁদ রায়ের ভাই কেদার রায় তিনি জাহাঙ্গীরকে পরাস্ত করেন এবং মুঘলদের বাংলা থেকে বিতাড়িত করেন। এর থেকে বোঝা যাচ্ছে কি, এই যে বলেছে হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে। নেক্সট স্ট্যান্জা আসছি। জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার। জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, কপিল মুনি। এই কপিল মুনি সম্বন্ধে একটু না বললেই নয়। কপিল মুনি পুরাণের ঋষি এবং পুরাণ অনুসারে, বিষ্ণু পুরাণ অনুসারে তিনি হচ্ছেন বিষ্ণুর পরম শত্রু হিরণ্যকশিপু, তার পুত্র বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদের পুত্র হচ্ছেন কপিল মুনি। এই কপিল মুনি তিনি, তার আশ্রম ছিল এই সাগর অঞ্চলে, অর্থাৎ বলা হয় আমাদের গঙ্গা সাগর অঞ্চলে, এবং তার অভিশাপেই সাগর রাজার বংশ ধ্বংস হয়ে যায় বলে মনে করা হয়েছে। তো যাই হোক,
এখানে যে কথাটা বলা হচ্ছে, জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, তাহলে সেই কপিল মুনি তিনি সাংখ্য দর্শন রচনা করেছিলেন এবং তাকে উপনিষদে, সে তার 17 উপনিষদে তাকে আদি বিদ্যান অর্থাৎ বিদ্যান কুলের মধ্যে তাকে চূড়ামণি বা আদি এবং জ্ঞানের আধার বলে চিহ্নিত করা হয়েছে। এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার, অর্থাৎ এই বাংলার মাটিতে তিনি কপিল মুনিকে কেন্দ্র করে গঙ্গার এই মর্তে আগমন বৃত্তান্ত তৈরি হলো, রচিত হলো এক হীরক হার সদৃশ উপাখ্যান। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ঢাকার বিক্রম মণিপুর রাজ কল্যাণশ্রীর পুত্র অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যদিও তার পূর্ব নাম হচ্ছে আদিনাথ চন্দ্রগর্ভ, তিনি নালন্দা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন এবং বিক্রমশিলা মহাবিহারেও তিনি অধ্যাপনা করেছেন। সেই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি কিন্তু মানে শৈশবকাল থেকেই, ছেলেবেলার থেকেই কোনোভাবেই ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বরের প্রতি কোনো রকম আস্থা তার ছিল না। ওই জন্য তার বাড়িকে বলা হতো নাস্তিক পণ্ডিতের ভিটা, নাস্তিক পণ্ডিতের ভিটা। কিন্তু পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে প্রচুর পড়াশোনা করে জ্ঞান লাভ করে তিব্বতের রাজা জ্ঞানপ্রভ তার ঐকান্তিক ইচ্ছায় তিনি তিব্বত যাত্রা করেন এবং তিনি তার তিব্বত যাত্রা থেকে শেষ সময়কাল পর্যন্ত তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি লাসাতেই কাটিয়েছিলেন। তিনি সেখানে বৌদ্ধ ধর্ম মত, বৌদ্ধ ধর্মের আদর্শ ইত্যাদি প্রচার করেন। তার লেখা বিখ্যাত গ্রন্থের নাম, তিনি 14টিরও বেশি গ্রন্থ লিখেছিলেন। বিখ্যাত গ্রন্থ হচ্ছে বোধিপাঠ ও প্রদীপ, ঠিক আছে? এবং এগুলো তিব্বতী ভাষাতেই লেখা এবং বোধিপাঠ ও প্রদীপ এই গ্রন্থটির একমাত্র তিব্বতী রূপ পাওয়া যায়। তিনি সেখানে আজও তিব্বতে কিন্তু তিনি দ্বিতীয় বুদ্ধ বলে পূজিত হন ঘরে ঘরে। হ্যালো, দেখো এখানে কি বলছে, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। বাঙালি পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি ভয়ঙ্কর তুষার পর্বত পার হয়ে তিনি তিব্বত গেলেন এবং সেখানে তিনি জ্ঞানের দ্বীপ প্রজ্বলন করেন। কিশোর বয়সে, এইবারে আসছে পরবর্তী দেখো, কিশোর বয়সে পক্ষ ধরের পক্ষ সাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। এখানে প্রসঙ্গটা খেয়াল করো, এটা কিন্তু ইতিহাসের একটি অনুষঙ্গ। কিশোর বয়সে পক্ষ ধরের পক্ষ সাতন করি। ইতিহাস বলে ন্যায় দর্শনের প্রবর্তক গঙ্গেশ উপাধ্যায়ের ছাত্র মহাতর্কবিদ, গঙ্গেশ উপাধ্যায়ের ছাত্র মহাতর্কবিদ পক্ষধর মিশ্র তথা জয়দেব মিশ্র। জয়দেব মিশ্র তার বাস ছিল মিথিলায়। তিনি মহাতার্কিক ছিলেন, নৈয়ায়িক ছিলেন এবং মহাশাস্ত্রজ্ঞ ছিলেন। তার কাছে বাংলা থেকে ন্যায়শাস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন রঘুনাথ শিরোমণি।
তোমরা পড়েছিলে, ন্যায়ের বিধান দিল রঘুমণি, তিনি হচ্ছেন রঘুনাথ শিরোমণি। সেই রঘুনাথ শিরোমণি তিনি পক্ষধর মিশ্রর সঙ্গে তর্কযুদ্ধে অবতীর্ণ হন এবং তাকে পরাজিত করেন। সেই জন্য এখানে বলা হচ্ছে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ শাতন করি, অর্থাৎ পক্ষ ছেদ করে, পক্ষ কর্তন করে, পক্ষ কেটে, পাখনা কেটে। বাঙালির ছেলে ফিরে এলো দেশে, যশের মুকুট পরে। বাঙালির ছেলে রঘুনাথ শিরোমণি তিনি যশের মুকুট মাথায় দিয়ে তিনি ফিরে এলেন। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। বাংলার রবি জয়দেব কবি, বাংলার কবি জয়দেব, তিনি বীরভূমের কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। রাজা লক্ষণ সেনের রাজসভায় ছিল পঞ্চরত্ন, জয়দেব, উমাপতিধর, শরণ, ধৈ এবং গোবর্ধন, এই পাঁচজন। জয়দেব, উমাপতিধর, ধৈ, শরণ, গোবর্ধন, এই পাঁচজন, এই পঞ্চরত্নের মধ্যে ছিলেন কবি জয়দেব। বাংলার রবি জয়দেব। তো জয়দেব বিখ্যাত কিসের জন্য? গীত গোবিন্দম লেখার জন্য কবি জয়দেব ভুবন বিখ্যাত। এখানে বিখ্যাত শ্লোক বলা হয়, জয়দেব তিনি একদিন এই কাব্য রচনা করতে করতে তিনি আটকে গেছেন, আর পারছেন না। 2 দিন 3 দিন ধরে চেষ্টা করে তিনি ক্লান্ত হয়েছেন। অবশেষে তিনি তার স্ত্রীকে বইটই বন্ধ করে তিনি গেছেন স্নান করতে। তো সেই সময় বলে যে শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং এসে নাকি 2টি শ্লোক রচনা করে দিয়ে গিয়েছিলেন। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেবী দেহি পদপল্লব মুদরং, বলা হয়। এখন দেখো, সত্যি মিথ্যে এ তো আমিও জানি না, কেউ বলতেও পারবে না এটা কতটা লোককথা, কতটা প্রকৃত, এ এক ঈশ্বরই জানেন। যাই হোক, কিন্তু জয়দেবের গীত গোবিন্দ, তার খ্যাতি কিন্তু জগৎ জুড়ে। করেছে সুরভি, সুরভিত করেছে সংস্কৃতের কাঞ্চন কোকনদে। সংস্কৃত ভাষা কাঞ্চন স্বরূপ যে কোকনদ, সেই কাঞ্চন কোকনদে তাকে সুরভিত করেছে। স্থপতি মোদের স্থাপনা করেছে বড় ভূদরের ভিত্তি। শ্যাম কম্বোজ ওঙ্কার ধাম মোদের প্রাচীন কীর্তি। এইখানে দেখো চলে আসছে ইতিহাসের অনুষঙ্গ। আমরা এখানে ইতিহাসের কিছু আলোচনায় আসছি। স্থপতি মোদের স্থাপনা করেছে বড় ভূদরের ভিত্তি। যদি তোমরা এগুলো খেয়াল নোট করার থাকে, বড় বুদুর, তাই এখানে বড় ভূধর বলা হয়েছে। 8ম এবং 9ম খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার জাভা বা জভদ্বীপ অঞ্চলে, যা ইন্দোনেশিয়ার জাকার্তা শহর থেকে 42 কিলোমিটার দূরে, সেখানে শৈলেন্দ্র রাজবংশের রাজারা তখন রাজত্ব করতেন। সেই শৈলেন্দ্র রাজাদের রাজত্বকালে একটি শিলাময় একটি পাহাড়কে ঘিরে, একটি টিলা বা ছোট পাহাড়কে ঘিরে একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ নির্মিত হয়। এটি পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ স্তূপ কিন্তু নির্মিত হয়েছিল। মনে করা হয় আনুমানিক 70 বা 80 বছর ধরে এই বড়বুদুর বা বড়ভূদরের বৌদ্ধ স্তূপ নির্মিত হয়েছিল। এই বড়বুদরের বৌদ্ধ স্তূপ নিঃসন্দেহে পৃথিবীর
অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কার্যের একটি অন্যতম। স্থপতি মোদে স্থাপনা করেছে বড় ভূদরের ভিত্তি, শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। শ্যাম কম্বোজ, শ্যাম দেশ হচ্ছে থাইল্যান্ড বর্তমান, অ্যাকচুয়ালি তাইল্যান্ড কথাটা, এবং কম্বোজ হচ্ছে কম্বোডিয়া। তো সেই কম্বোডিয়ায় দ্বাদশ খ্রিস্টাব্দে খামেন বংশীয় বা খামের বংশীয় রাজা দ্বিতীয় সূর্যবর্মনের রাজত্বকালে তৈরি হয়েছিল বিষ্ণু মন্দির। বেয়ন অঞ্চল, সেই বেয়ন অঞ্চলে তৈরি হয়েছিল বিষ্ণু মন্দির। এই কম্বোজের প্রাচীন যে রাজধানী, অর্থাৎ এই রাজা সূর্যবর্মনের প্রাচীন রাজধানী যশোধরপুর, তার এক নাম ছিল আঙ্কোর থোম। এই আঙ্কোর থোমে এই বিরাট বিষ্ণু মন্দির গড়ে তোলা হয় বলে এর নাম হয় আঙ্কোর ভাট। এই আঙ্কোর বাট বা আঙ্কোর ভাট পরবর্তীকালে বৌদ্ধ মন্দিরে পরিণত হয়। যাই হোক, এখানে কবি কিন্তু সেই ওঙ্কার ধাম বলতে সেই অঙ্কোর ভাট বা অঙ্কোর ধামকেই বুঝিয়েছেন। এবারে একটা প্রশ্ন আসে এখানে, মোদের প্রাচীন কীর্তি কথাটা কেন বলা হয়েছে? কারণ এই সময় বাংলায় পাল রাজাদের রাজত্বকাল। পাল রাজাদের সময় সাংস্কৃতিক যোগাযোগ কিন্তু এই সমস্ত অঞ্চলের সঙ্গে অত্যন্ত প্রসারিত হয়েছিল। ঠিক আছে, তো সুতরাং সেই প্রসারিত যে সম্পর্ক, তার একটা অংশ হিসেবে স্থাপত্য ভাস্কর্য, এবং এখান থেকে যে প্রচুর স্থপতি সেখানে গিয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। ধ্যানের ধনে অর্থাৎ তারা ধ্যানে, ধ্যানে মানে চিন্তনে তারা বুদ্ধ মূর্তির রূপ দেখেছেন বিভিন্ন, এবং সেই শুধু বুদ্ধ মূর্তি নয়, মাতৃমূর্তি, বিভিন্ন পশুর, এরকম প্রচুর মূর্তি এই ধীমান এবং বিটপাল তারা ফুটিয়ে তুলেছিলেন। বলা হয়ে থাকে যে ধীমানের সন্তান পুত্র হচ্ছেন বিটপাল, এবং উভয় পাল বংশের দুজন শ্রেষ্ঠ ভাস্কর। কিন্তু তারা মানে ধীমানের পুত্র যে বিটপাল, এই নিয়ে কিন্তু কোনো যথাযথ নিদর্শন আমরা দিতে পারি না। তাহলে কি বলছে আরেকবার দেখি, ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, অর্থাৎ ধ্যানের ধন, ধ্যান রূপ ধনে অর্থাৎ চিন্তনে সেই মূর্তির রূপ পরিগ্রহ করেছে আমাদের ভাস্কর বিটপাল আর ধীমান যাদের নাম অবিনশ্বর। আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। পট হচ্ছে ক্যানভাস, কাপড় দিয়ে তৈরি যে চিত্রপট এখানে আঁকা হয়ে থাকে। মধ্যযুগ নয়, প্রাচীন যুগেই অষ্টম শতকের মধ্যে এবং সময়কাল অষ্টম শতকের মধ্যে না, দ্বিতীয় শতক, খ্রিস্টপূর্ব 200 বছর থেকে খ্রিস্ট পরবর্তী 200 বছর, টোটাল 400 বছরের মধ্যে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে 100 কিলোমিটার মতন দূরে অজন্তায়, সেখানে প্রায় 30টির বেশি গুহায় প্রাচীন ভারতে বিভিন্ন চিত্র, পৌরাণিক কাহিনী সমূহের চিত্র, শিকারের চিত্র, নরনারীর চিত্র, এবং বিভিন্ন রামায়ণ, মহাভারত, এবং এই সিংহবাহুর পুত্র বিজয় সিংহের কথা অবধি সেখানে প্যানেল ড্রয়িং এর মাধ্যমে আঁকা হয়েছে। যেহেতু বাংলার রাজা বিজয় সিংহ বা সিংহবাহুর পুত্র
বিজয় সিংহের উল্লেখ আছে, ছবি সেখানে আঁকা আছে। তাই কবি বলছেন কি, আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তা, অর্থাৎ যতদিন অজন্তা থাকবে ততদিন আমাদের পট, অর্থাৎ আমাদের দেশের, আমাদের এই বাংলার গৌরব গাথাও অটুট থাকবে। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনে গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। তো খুব সহজ কথা, কীর্তন আর বাউল গান, কীর্তন গান বৈষ্ণব পদাবলী সর্বশ্রেষ্ঠ দান। সেখানে বলা হয়েছে যে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণ বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস বলরাম দাস কেতকা দাস ক্ষেমানন্দ, কত মানুষ, কত সাহিত্যিক তারা পদাবলী সাহিত্য, হ্যাঁ, এইসব গান লিখে গেছেন। আবার রামপ্রসাদ কমলাকান্ত তারা লিখে গেছেন কালী কীর্তন। বাউলের গান, বাউলের গান হচ্ছে কি দেহতত্ত্বের গান। তারা দেহকেই মন্দির রূপে, বলছে দেহকে ঈশ্বর রূপে কল্পনা করছে। যে দেহতত্ত্বের স্রষ্টা কিন্তু ছিল চার্বাকরা। তো যাই হোক, মনের গোপনে নিভৃত ভুবনে যত দ্বার ছিল সব দ্বার খুলে দিয়েছে। অর্থাৎ এই কীর্তন বাউলে এখানে কোনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলিম কারুর কোনো ভেদ নেই। যেমন হরিদাসও যেমন এখানে পরম বৈষ্ণব, আবার দেখো লালন ফকিরকেও হিন্দু ধর্মে অত্যন্ত সহজে তার গানগুলিকে গ্রহণ করে নেওয়া হয়েছে। নেক্সট টাইমে আসছি। মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, অর্থাৎ মন্বন্তর আমাদের দেশের নিত্যদিনের সঙ্গী। আমরা মারি নিয়ে, মহামারী নিয়ে ঘর করি। মহামারী এখানে লেগেই আছে, কলেরা বসন্ত ওলা ওঠা লেগেই আছে। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি, তবু ঈশ্বরের কৃপাতেই আমরা বেঁচে আছি। অমৃতের টিকা পড়ি, অমৃতের টিকা পড়ি অর্থাৎ আমাদের ললাটে ঈশ্বর তার টিকা দিয়ে দিয়েছেন। দেবতারে মোরা আত্মীয় জানি, আত্মীয় জানি। শিব, বাবা বিশ্বনাথ বলি না আমরা, মা কালী, তারা মা, মা দুর্গা, অর্থাৎ এই শক্তিগুলিকে আমরা মাতৃ পিতৃ, তবে তার বেশি দাদা দিদি সম্পর্ক, কাকা জেঠি সম্পর্ক কিন্তু আমরা পাতাইনি। দেবতারে মোরা আত্মীয় জানি, অর্থাৎ তাকে আমরা আত্মীয় রূপে, আত্মার অংশ রূপে বিবেচনা করি। আকাশে প্রদীপ জ্বালি, আকাশে প্রদীপ জ্বালি অর্থাৎ কি, এর পিছনে শিব চতুর্দশী কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজো, তার ঠিক আগের দিন সন্ধ্যাবেলা যেদিনকে পালিত হয় ভূত চতুর্দশী, ওই দিনকে শেষ হয়ে যাচ্ছে কি পিতৃপক্ষ। দেবীপক্ষ শুরু হয় মহালয়ার থেকে, মহালয়ার থেকে শুরু হয়ে চলে লক্ষ্মী পুজোর আগের দিন অবধি, শেষ হয়ে গেল। লক্ষ্মী পুজো থেকে শুরু হলো দেবীপক্ষ, এই পিতৃপক্ষ, এবং সেটা চললো অমাবস্যার, কালী পুজোর অমাবস্যার আগের দিন অবধি। বলে এই পিতৃপক্ষে শেষ হয় যখন, তখন যমলোক থেকে পিতৃপুরুষের আত্মা নাকি দেবলোক পথে যায়, তাদের উদ্দেশ্যে আমরা আলো দেখাই। ওই জন্য বলে বাতি দিতে, 14টা বাতি দিতে বলে। যাই হোক, এখন এই 14টার ব্যাখ্যা আছে, আর তাতে আর যাচ্ছি না। আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি, আমাদের ঠাকুরালি অর্থাৎ ঠাকুরের ভাব। আমাদের দেবতা কোনো বিরাট রাজা, কোনো বিরাট কেউ কেডা, তাও যেমন নয়, সে অতি সাধারণ মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ কি বলছেন, তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, অর্থাৎ চাষার কুটিরেও তিনি আছেন। বাঙালির হিয়া, আচ্ছা, মানুষের ঠাকুরালি অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরের প্রকাশ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের থেকে বড় উদাহরণ আর কি হবে। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বিশ্ব ব্রহ্মাণ্ডের ছায়া আমরা প্রত্যক্ষ করেছি ঘরের ছেলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাঝখানে, যিনি সারা ভারতবর্ষে এক বৈষ্ণব আন্দোলন ঘটিয়ে দিলেন।
বাঙালির হিয়া, বাঙালির হৃদয়, বাঙালির জ্ঞান অমিয় মথিয়া, বাঙালির জ্ঞান, বাঙালির হৃদয় অমৃত স্বরূপ, অমিয় অমৃত স্বরূপ মন্থন করে নিমাই ধরেছে কায়া। সে অমৃত যেন নিমাইয়ের রূপ লাভ করেছে মানুষের মধ্যে শ্রীকৃষ্ণের নাম স্বরূপ প্রেম অমৃত বিতরণ করার জন্য। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষবে ঘটাবে সমন্বয়। বিবেকের বাণী অর্থাৎ বীর সন্ন্যাসী বিবেকের বাণী, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। বিবেকের বাণী অর্থাৎ তার মধ্যে জ্ঞান, চেতনা, বিবেক, বোধ, তার জাগরণ। তিনি সারা পৃথিবীকে তার সেই জ্ঞানে আলোকিত করে তুলেছেন। বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষভে, বৃষভ, বৃষ থেকে বৃষভ ষাঁড়, অর্থাৎ বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াবে, অর্থাৎ তার কাছে থাকবে না কোনো ভেদাভেদ, সেই হবে সুপেরিয়ার, সর্বশ্রেষ্ঠ। পরের স্ট্যাঞ্জায় আসছি। তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা। তপের প্রভাব, তপ মানে তপস্যা, চর্চা, আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। তপের প্রভাবে, তপস্যার জ্ঞানের ফলে আমাদের বাঙালি সাধক তিনি জগদীশচন্দ্র বোস, তিনি জ্বরের সাড়া পেয়েছেন। যে জ্বরের সাড়া, নবীন সাধনা, আমাদের এই নতুন সাধনা সব সাধনার বাড়া, মানে সব সাধনার অধিক। সবকে জাগরণে তো তন্ত্রে আছে, সবকে জাগানো হয়ে থাকে কিছুক্ষণের জন্য, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে কে বলতে পেরেছে যে একটা গাছের প্রাণ আছে? এই আচার্য জগদীশ বসু তো সারা পৃথিবীকে শোনালেন। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া। বিষম ধাতু, মার্কারি, পারদ আর নাইট্রেট জাতীয় এই দুই পদার্থের মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া। মোদের নব্য রসায়ন শুধু গড়মিলে মিলাইয়া। যেখানে কেউ গড়মিল মানে কি, নয় মিল, যেখানে মিল হওয়ার কথা নয়, সেখানে আমাদের রসায়নবিদরা রাসায়নিক সমীকরণ স্থাপন করেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি তৈরি করলেন কি, মার্কিউরাস নাইট্রেট। বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান। বাঙালির কবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে। বিফল নহে বাঙালি জনম, বিফল নহে প্রাণ। কবি কি গাইলেন? সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম আমার তোমায় ভালোবেসে। অর্থাৎ এ দেশে জন্মে, এই বঙ্গে জন্মে সব সার্থকতাই কবি লাভ করেছেন। এটাই তার সেই মহামিলনের গান, যেখানে তিনি বলছেন কি, দেখো, হেথা আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মোগল, ল্যাগ দেহে হলো লীন। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদের। এই দৃষ্টি নিয়ে কবি চাইছেন ভবিষ্যতের প্রাণে আশা ভরা আহ্লাদে বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। ধাতা, যিনি ধান ধারণ করে আছেন, তার কাজ বাঙালি সারবে তার আশীর্বাদ নিয়েই। বেতালের মুখে, পরের স্ট্যাঞ্জা আছে, বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে। এখানে একটি আবার পৌরাণিক অনুষঙ্গ আসছে, যেখানে পৌরাণিক এবং ইতিহাসকে মেলানো হয়েছে। বেতাল পঞ্চবিংশতি গল্প, তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র চন্দ্রভানু। সেই চন্দ্রভানু নামে এই ব্যক্তি, সে মারা যাওয়ার পর সে সব সাধনায়, তার উপর সব সাধনায়, এবং সে বেতালে রূপান্তরিত হয়। সে একটি শিরীষ গাছে উল্টো হয়ে ঝুলতো। রাজা বিক্রমাদিত্য তাকে পেড়ে আনতে যেতেন।
এবার যখন পেড়ে আনতে যেত তখন সে রাজা বিক্রমাদিত্যকে একটি একটি করে গল্প বলতেন এবং সেই গল্প বলে সেই গল্পের উত্তর চাইত। শেষ পর্যন্ত প্রশ্ন জিজ্ঞাসা করত বা সেই গল্পের প্রকৃত একটি শিক্ষা কি সেটা জিজ্ঞাসা করত, এবং রাজা বিক্রমাদিত্য সববারই কিন্তু ঠিক উত্তর দিয়েছেন। এইভাবে 25টি গল্প আছে যাকে বলা হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। তাহলে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে, তার মানে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সংক্রান্ত যা কিছু প্রশ্ন, যা কিছু জিজ্ঞাসা আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে, জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে, আমরা উত্তর দিয়েছি আমরাই। জাতীয়তাবাদ, জাতীয়তাবোধকে আদর্শ গ্রহণ করে আমরা সব বাধা বিপত্তিকে অতিক্রম করে আমরা সব উত্তর দিয়েছি। বাঁচিয়া গিয়াছি সত্যেরও লাগে সর্ব করিয়াপন, সত্যের জন্য সব কিছু আমরা ত্যাগ করতে পেরেছি। কারণ ঠাকুরের কথা, সত্য কথাই কলির তপস্যা। সত্যে প্রণামী থেমেছে মনের অকারণ স্পন্দন। সত্যে প্রণাম করে, অর্থাৎ সত্যের কাছে নত জানু হয়। এ সত্যকে দেখা যায় না নিজের কাছে, জীবনের কাছে, জ্ঞানের কাছে, নিজের মানস পটে যা সত্য সেটাই চরম। সেখানে থেমেছে মনের অকারণ স্পন্দন, অকারণ উদ্বেগ, শঙ্কা, ভয়। সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। অর্থাৎ আমাদের এই সাধনা, জ্ঞানের সাধনা, সত্যের সাধনা সফল হয়েছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। এই জগৎ পারাবারের তীরে আমরা প্রাণ সঞ্চারিত হয়েছে। সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। আর এই সাগরের হাওয়া যেন বয়ে আনে এক অদ্ভুত স্বস্তির বাতাস, জানিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। গম্ভীরা অর্থাৎ এক লৌকিক পারম্পর্যের নিশি, স্তব্ধ গম্ভীর রাত্রি, সেই রাত্রি কেটে যায়। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। কি কি? বট, অশ্বত্থ, বেল, অশোক, আমলকি। আবার কোথাও দেখবে বট, অশ্বত্থ, বেল, হরিতকি, আমলকি। শ্মশানে পঞ্চবটি হচ্ছে পরম শুদ্ধ, তাহলে সেই শ্মশানেই পঞ্চবটি রোপণ করেছি আমরা। যেখানে মানুষের শেষ গন্তব্য, সেখানে আমরা সেই পরম পুণ্যের বীজ রোপণ করেছি। তাহারই ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। অর্থাৎ সেই পঞ্চবটি তলে সবাইকে আসতে হবে, যেখানে সেখানে আমরা জগতের সবাইকে এনে মেলাবো। অর্থাৎ সকলের যখন সকলকে জীবনের শেষে আসতে হবে কোথায়? এই পঞ্চবটির তীরে, এই পঞ্চবটির তলে, অর্থাৎ শান্তির খোঁজে। মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে। সৃষ্টির শতদল, সৃষ্টির পদ্মের তলায় ঢাকা ছিল কি? মধ্যে ঢাকা ছিল কি? অতুলন, অতুলনীয় মণি, রত্ন। ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। আমরা আজ ভবিষ্যতের সেই অমরত্বের সেই বীজকে আমরা করতলে আজ গ্রহণ করেছি, বাঙালিরা আজ গ্রহণ করেছে। এটা কিন্তু বাঙালিদের বর্তমান এই শেষ দুটো স্ট্যাঞ্জা। অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে, অর্থাৎ কবি দৃঢ় প্রত্যয়ী হবেই। অতীতে যে ঘটনার সূত্রপাত ঘটেছিল, সূচনা ঘটেছিল, সেই ঘটনা একদিন সত্য হবেই। বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। বিধাতার বরে এই বাঙালির ভুবন একদিন গৌরবান্বিত হয়ে উঠবে। কারণ আজকে বাঙালির আর গর্ব করার মতন কিছু নেই, সব গেছে। প্রতিভায় তপে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি, লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দেশাদেশি। তাহলে বাঙালি তপস্যার মাধ্যমে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তার জন্য বাহুবল অর্থাৎ শক্তি, গায়ের জোর, অস্ত্রশস্ত্রের প্রয়োজন নেই। দেশাদেশি হিংসা, প্রতিহিংসা, ক্রোধ প্রয়োজন নেই।
প্রয়োজন কি বুদ্ধি, প্রয়োজন জ্ঞান, প্রয়োজন বিবেক, প্রয়োজন চেতনা। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে। মিলনের মহামন্ত্র শোনাতে হবে মানবকে, মানুষকে দীক্ষিত করিয়ে মুক্ত হইব দেব ঋণে মোরা। মুক্ত বেনির তীরে আমরা মুক্ত হব, এই মুক্ত বেনির তীরে, এই গঙ্গার তীরে সেদিন যেদিন মানুষকে আমরা এই মহামিলনের মহামন্ত্রে সারা জগতের মানুষকে দীক্ষিত করতে পারবো, সেদিন আমরা প্রকৃতই মুক্তি লাভ করতে পারবো। এই মুক্ত বেনির তীরে ঠিক যেমনভাবে এই গঙ্গা মুক্তিদান করেছিলেন সগর রাজার সহস্র সন্তানকে, তাদেরকে তিনি স্বর্গলাভ করার পথ করে দিয়েছিলেন, ঠিক সেরকম আমরাও স্বর্গ সুখ লাভ করব, প্রকৃত শান্তি লাভ করব যেদিন সারা পৃথিবীর মানুষকে আমরা এইভাবে মহামিলনের মহামন্ত্রে দীক্ষিত করতে পারব। কবিতাটা শেষ হলো 8টা স্ট্যাঞ্জায়, অনেক বড় কবিতা, পড়ো ধীরে ধীরে। এবং আবারও বলছি, যে জায়গাগুলো কনফিউশন থাকবে সেগুলো নোট করো, বা তারপরেও যাদের অসুবিধে থাকবে অবশ্যই আমায় কিন্তু জিজ্ঞাসা করো। আজকে এ পর্যন্তই থাক, সবাই ভালো থেকো।